বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সকল নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা এবং আমার চরমভাবে নির্যাতিত আওয়ামী লীগের নেতা কর্মী সমগ্র বাংলাদেশ সকলকেই আমার শুভেচ্ছা জানাই। সেই সাথে প্রবাসী যারা আমাদের এই নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের সত্যি দুর্ভাগ্য, আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনটা উৎসর্গ করেছিলেন বাংলাদেশের জনগণের জন্য। এদেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করে দিয়ে এটা উন্নত বাংলাদেশ গড়ে তুলবেন, সোনার বাংলাদেশ গড়ে তুলবেন এবং বাংলাদেশের মানুষকে শোষণ বঞ্চনা থেকে মুক্তি দিবেন, দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবেন, এই ঘুণে ধরা সমাজ ভেঙে নতুন সমাজ গড়ে তুলবেন। এই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের একমাত্র লক্ষ্য। আর এই লক্ষ্য সামনে নিয়েই যখন পাকিস্তানি হানাদার বাহিনী মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করলো, তখনই ছাত্রলীগ গঠন করে 1948 সালে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার যে আন্দোলন তিনি শুরু করেছিলেন এবং 1949 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় এই বাঙালি জাতি আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক মুক্তির জন্য। সেই সংগ্রাম তিনি শুরু করেন এবং সংগ্রামের পথ বেয়েই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। স্বাধীন বাংলাদেশে মাত্র 3 বছর 7 মাস তিনি সময় পেয়েছে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ এবং শোষিত বঞ্চিত একটি জাতিকে তিনি আর্থসামাজিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যান এবং বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেন। দুর্ভাগ্য আমাদের 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করলো। একই সাথে হত্যা করলো আমার মাকে, আমার 3 ভাই, 2 ভ্রাতৃবধূ, আমার চাচা সহ আত্মীয় পরিবার পরিজনকে। মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করা হলো, জাতীয় 4 নেতাকে গ্রেপ্তার বন্দিখানায় হত্যা করা হলো। অগণিত আওয়ামী লীগ নেতা কর্মীকে উপর অত্যাচার নির্যাতন। 15 আগস্ট 1975 সালের পর 21 বছর সময় বাংলাদেশের আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীরা শুধু অত্যাচার নির্যাতনই ভোগ করেছিল। 96 সালে প্রথম সরকার গঠন করি। সরকার গঠন করে আমরা কিন্তু বাংলাদেশের জনগণের জন্য কাজ করি। খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন, সাক্ষরতার হার বৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, রাস্তাঘাট, পুল, ব্রিজ, এমনকি এই যমুনা নদীর উপর ব্রিজ থেকে শুরু করে বড় বড় প্রজেক্ট করে বাংলাদেশের অগ্রযাত্রা শুরু করি। কিন্তু দেশ বিক্রি করা বা দেশের সম্পদ গ্যাস বিক্রি করব না, এই ছিল আমার অপরাধ। তাই আমি 2001-এ ক্ষমতা আসতে পারলাম না। কিন্তু 2001-এর নির্বাচনে যে কারচুপি ছিল তার অনেক অভিযোগ থাকতো, সে ব্যাপারে কেউ কোনো কথা বলে না। যা ক্ষমতা আসে বিএনপি, জামাত এবং তাদের দুঃশাসন এবং জঙ্গি উত্থান, দুর্নীতিতে প্রায় 5 বারই চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। দুর্নীতি, স্বজনপ্রীতি, হত্যা, আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতা কর্মী হাত কেটে নেওয়া, পা কেটে নেওয়া, মেয়েদের উপর পাশবিক অত্যাচার, রেপ করা, এই প্রতিনিয়ত চলে। ফলে ইমার্জেন্সি হলে কিন্তু আমাকেই সবার আগে গ্রেপ্তার করলো, কারণ আমি প্রতিবাদ করেছি। যা হোক, 2008-এ নির্বাচন হয়। সেই নির্বাচনে এই নির্বাচন নিয়ে কিন্তু কেউ কোনো অভিযোগ আনতে পারেনি। কিন্তু আওয়ামী লীগ, আমরা যদিও জোট ইলেকশন করি, কিন্তু আওয়ামী লীগ এককভাবে 259 সিটে আসনে আমরা ইলেকশন করে 48% ভোট পাই, 230টা সিট পাই এবং উপনির্বাচন আর 3টা, 233। আর জোট 20 দলীয় ঐক্য জোট 300 সিটে ইলেকশন করে 32% ভোট পায় এবং 29টা সিট মাত্র পেয়েছে। বাংলাদেশের মানুষ যে আওয়ামী লীগের উপর বিশ্বাস রাখে, আস্থা রাখে, এটা তারই প্রমাণ। আর দুর্ভাগ্যের বিষয়, এই যে বাংলাদেশের মানুষ যাদের উপর আস্থা রাখে, আর যে আওয়ামী লীগ ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষের পরিবর্তন, আওয়ামী লীগের উপরই বারবার আঘাত আসে। 2009 সালে আমরা সরকার গঠন করি। 2024 সালের 5 আগস্ট পর্যন্ত এই বাংলাদেশ
আর্থসামাজিক ভাবে উন্নতি করে। 2021 সাল যখন স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী 2020 সালে 21 একই সাথে আমরা উদযাপন করি, ঠিক তখনই বাংলাদেশ কিন্তু উন্নয়ন মর্যাদা পায়। এটা জাতিসংঘ কর্তৃক স্বীকৃত। স্বল্পোন্নত দেশ বা উন্নয়নশীল দেশ, এটা কিন্তু জাতিসংঘ কর্তৃক স্বীকৃত। অর্থাৎ বাংলাদেশের আর্থসামাজিক উন্নতি সর্বজনীন বিদ্যুৎ এবং আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত। যখনই বাংলাদেশটা একটু উন্নত হলো, তখনই বাংলাদেশটা আবার চক্রান্ত, এবং একটা ব্যক্তি দেশকে বিক্রি করে দেবে সেই মুসলেখা দিয়ে, এবং সেই ডিপ স্টেট, ইউএস এইড এবং এক ইহুদি ধনকুবের সোরস, তার অর্থ, তাছাড়া গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিকমিউনিকেশনের টাকা, সে তো ট্যাক্স ফাঁকি দেয়, সব টাকা সে পাচার করে। গ্রামীণ ব্যাংকে যেখানে যত অনুদান দিয়েছে সব টাকা দিয়ে সে নানা রকম কোম্পানি খুলে সেই কোম্পানিকে অলাভজনক দেখিয়ে লেবার বঞ্চিত করেছে, দেশকে বঞ্চিত ট্যাক্স দিয়ে লাভের টাকা সব বিদেশে পাচার করেছে। আর সেই সোর্সের টাকা, ডিপ স্টেটের টাকা, ইউএসএইড এর টাকা খরচ চক্রান্ত করে। দুর্ভাগ্য আমাদের, 15 বছর 7 মাস দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি। দাবি করতে পারি বাংলাদেশের উপজেলায় আমাদের নেতা কর্মীদের উপর কি নির্মম অত্যাচার করে তাদের হত্যা করা হচ্ছে, সবকিছু লুটপাট, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, তাদের ব্যক্তিগত সম্পত্তিগুলি ধ্বংস করে দেওয়া হচ্ছে, তাদের সমস্ত পুকুরের মাছ, ঘরের গরু, মুরগির খামার, সেগুলি তো কিছু রাখছেই না, সবই তো লুটপাট নিয়েই যাচ্ছে। গরু চুরি, শিবিরের কত গুণ, তারা ঘরে মানুষের ঘর লুটপাট করে নিয়ে যায়, সবকিছু দখল করে নিয়ে যায়। এই দখল করা, চুপ করা, এই ব্যাপারে তারা সেটা দেখতে পাচ্ছেন। অর্থাৎ আওয়ামী লীগের নেতা কর্মীদের স্বপ্ন নিশ্চিত করে দেওয়া, অর্থনৈতিক ভাবে পঙ্গু করে দেওয়া, মানসিক ভাবে পর্যদস্ত করা, তাদেরকে ধ্বংস করে দেওয়া, এটাই ডক্টর ইউনূসের এবং এই জামাত, শিবির, বিএনপি একমাত্র লক্ষ্য। ইউনূস যখন সরকার আসে তখনই সে এক টিম তৈরি করে ইউনূস সেন্টারে, তার মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে চক্রান্ত করে সে ক্ষমতা দখল করে। আর এই দখল করে সেখান থেকে তার এই মেটিকুলাস অংশ হিসেবে এই যে একটা টিম তৈরি করে, 80 জনের টিম, 60 জনের টিম, 40 জনের টিম, সারা বাংলাদেশ থেকে তথ্য নেয় আওয়ামী নেতা কর্মী কে কোথায় আছে, কে জনপ্রিয়, অতীতে কে ছিল, ভবিষ্যতে কে ছিল, তাদের আত্মীয় পরিবার পরিজন বা বিত্তশালী কারা তাদের সমর্থন। এখন ওইভাবে তারা নির্যাতন চালিয়ে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের উপর, অকথ্য অত্যাচার। আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, তাদের উপর অত্যাচার। খাগড়াছড়িতে পর্যন্ত কিভাবে 14 বছর মেয়ে রেপ করলো, সেই যে রেপ করলো তাকে গ্রেপ্তার না করে মানুষের উপর গুলি চালালো। কনসার্টের স্লোগান জয় বাংলা উঠলো কেন, সেখানে গুলি করে ছাত্র হত্যা। শ্রমিকরা আন্দোলন করতে তাদেরকে গুলি করে হত্যা। গোপালগঞ্জে হুকুম, গালি দিয়ে হুকুম দিচ্ছে গুলি কর, সরাসরি গুলি কর, ইউনূস নির্দেশ দিয়েছে। আর একজন আছেন ওয়াকার সাহেব, সেও পাঠিয়ে দিল তার সেনাবাহিনী, আমারই হাতে কেনা সেই শাহজাহান, সে শাহজাহানের মধ্যে গুলি করতে করতে মানুষ খুন করে 4 জন স্পট ডেড, একজন পরবর্তীতে হতে মারা গেল, আর 300-400 আহত। আর বিরুদ্ধে সবার বিরুদ্ধে মামলা, টুঙ্গিপাড়াগঞ্জ, কাশিয়ানী, মকসুদপুর, কোটালীপাড়া, সকলের বিরুদ্ধে মামলা, 10,000 নেতা কর্মীদের মামলা দিয়ে একেবারে সে জায়গাটা সুন্দর করার চেষ্টা করলো। অপরাধ ঠিক আছে তাদের,
এখানে গুলি করে তাদের মারতে পারলো, আর এখানে যখন তারা এইভাবে অপরাধ করে, মানুষকে প্রকাশ্যে পিটিয়ে পিটিয়ে হত্যা করে, যখন প্রকাশ্যে মেয়েদের উপর পাশবিক অত্যাচার করে, একটা মহিলাকে ঘরে ঢুকে তাকে সম্পূর্ণ করে ভিডিও তুলে সেগুলি যখন বাইরে পাঠায়, নিউজের কথা বাদ দিলাম, তার মেয়ে তো আছেই, আগে ছাড়লো, কিন্তু ওয়াকার সাহেব মেয়ে আর বউয়ের সাথে যদি এরকম কি করতো তাহলে? বা সেনাবাহিনী যারা সদস্যরা আছে, ডিপ্লয় করা আছে, সেনাবাহিনী পুলিশ বাহিনী সব ডিপ্লয় করা আছে, তারা কি এই কথাটা চিন্তা করেছে যে এই যে নারী অত্যাচার, পিছিয়ে পিছিয়ে মানুষ হত্যা, শিশু হত্যা, একটা বছর ছেলে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে দিয়ে দেয়, 14 বছরের ছেলে তাকে ধরে নিয়ে যায়, তার বিরুদ্ধে মামলা, 16 বছরের একটা ছেলে কেন ছাত্রলীগের মিছিলে গেল, তার পা কেটে টুকরো করে অপরাধীদের ধরা যাবে না। 2024 সালের 15ই ফেব্রুয়ারিতে যত হত্যাকাণ্ড ঘটেছে, পুলিশ, নেতাকর্মী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, তাদের উপর যে হত্যাকাণ্ড, জুলুম, অত্যাচার হয়েছে, তাদের সবাইকে দায় মুক্তি দেওয়া হয়েছে, কারণ তাদের কোনো বিচার হবে না। তারা জুলাই হিরো। জুলাই হিরো কারা? সব ঢুকে ঢুকে লুটপাট করেছে, যারা মানুষ হত্যা করেছে, মেয়েদের রেপ করেছে, পুলিশ হত্যা করেছে। এই পুলিশ হত্যার জীবনে বিচার হবে না, তার স্বজনটা কেঁদেই মরবে, কারণ এটা তো জুলাই হিরো। মানুষ মেরে, পুলিশ মেরে, পা বেঁধে ফ্লাইওভারে ঝুলে রেখেছে, আওয়ামী লীগ নেতা কর্মী মেরে গাছের সাথে ঝুলেছে। এই যে পাশবিক নির্যাতন এবং এই যে হত্যাকাণ্ড, খুনিরা হয়ে গেছে জুলাই হিরো। আর অপরাধী কারা? সব আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ গরিবের পেটে ভাত দিয়েছে, আওয়ামী লীগ গরিব মানুষের ছেলে মেয়ে লেখাপড়া শিখতে পাচ্ছে, চাকরি পাচ্ছে, প্রত্যেকের পেটে 2 বেলা খেতে পাচ্ছে, 2 বেলা কেন 3 বেলা 4 বেলা খেতে পারে তারা, তাদের ঘরে বাতি জ্বলছে। সারা বাংলাদেশে আমরা প্রত্যেকটা ঘরে আমরা বিদ্যুৎ দিয়েছি। আমরা যদি 17,000 18,000 বিদ্যুৎ উৎপাদন করতে পারি, আর এখন তো আমার পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় 1200 মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে, অন্যান্য বিদ্যুৎ কেন্দ্র থেকে নতুন বিদ্যুৎ তো আসছে। যে আদানির বিদ্যুৎ নিয়ে এত কথা বলে তারপর আমার নাকে খদ্দে সেই বিদ্যুৎও কেনা হচ্ছে, তাহলে তখন তো বড় বড় কথা বলা হয়েছিল, কিন্তু এখন ঘরে আবার বিদ্যুতের সমস্যা হয় কেন? আমরা যদি প্রত্যেকটা ঘর আলোকিত করতে পারি, তো ইউনূস সাহেব এসে ঘরে ঘরে অন্ধকার সৃষ্টি করে দিয়েছেন। খালি বৈদ্যুতিক আলোর অন্ধকার তা না, মানুষের আয় রোজগার কমে গেছে, মানুষের জীবনে নিরাপত্তা নাই, মেয়েদের কোনো অধিকার নাই। এমনকি ইন্টারমিডিয়েট পাস করার পরে প্রাইমারি স্কুলে মেয়েরা যাতে চাকরি পায় এবং আরো উচ্চ শিক্ষা নিতে পারে, সে ব্যবস্থা আমি করে দিয়েছিলাম, সেটাও বাতিল কেন? এবং ইউনূস এই জঙ্গিদের সাথে নিয়ে যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, গ্রামে গ্রামে মাঠে মাঠে তারা আবার মাইকিং করে, কোনো মেয়েরা যেতে পারবে না, মেয়েরা বাজারে যেতে পারবে না। একটা সমাজে যেখানে নারী পুরুষ সমান আছে, যদি সব কাজ না করে তার দেশে কি উন্নত হয়? ইসলাম ধর্মের দোয়াই দিয়ে মেয়েদেরকে ঘরে আটকে রাখার তো কোনো অধিকার নাই, কারণ ইসলাম ধর্ম যিনি প্রথম গ্রহণ করেছিলেন তিনি তো নারী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম ধর্ম তিনি নবুয়ত পেলেন এবং ইসলাম ধর্ম প্রচার করতে গেলেন, কোন পুরুষ এগিয়ে আসেনি সাহস করে, সর্বপ্রথম এসেছিল বিবি খাদিজা, এবং তিনি ব্যবসা করতেন, তিনি উটের পিঠে করে বিভিন্ন দেশ বিদেশে যেতেন, তিনি বাণিজ্য করতেন। তাহলে ইসলাম তো মেয়েরাই আগে নিল, তা তাদের আপত্তি কিসের? তো বাংলাদেশটাকে কি বানাতে চায়? জঙ্গি তালেবানি রাষ্ট্র, এবং ক্ষমতা আনতে চায় ওই জামাত যুদ্ধাপরাধীদের। আমার মনে হয় যে আমাদের প্রধান মোটে নরেন্দ্র না চরেন্দ্র না, 59 সেনা অফিসার, সেই লেফটেন্যান্ট জেনারেল থেকে শুরু করে সার্ভিং অফিসার পর্যন্ত, তাদের বিরুদ্ধে আইসিটি, যেখানে আমরা স্বাধীনতা বিরোধীদের বিচার করেছি,
সেই কোর্ট বসিয়ে, যদিও এটাকে সংশোধন করতে করতে ওই কোর্ট আর নাই কোর্ট, কোর্ট হয়ে গেছে জামাতি কোর্ট, যুদ্ধাপরাধীদের কোর্ট, সেখানে বিচার করবে, সেখানে তাদের বিচার করবে। যারা আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে তাদের বিচার সেইভাবে হবে যেখানে আমরা স্বাধীনতা বিরোধীদের বিচার করেছি। আর আমার সেনাপ্রধান এবারে কিছু বলতে পারে, উনি আইনের শাসনের করেন কি সংবিধানের কথা বলে। ইউনূস কি সংবিধান মোতাবেক ক্ষমতা এসেছে? তা তো আসে নাই। ইউনূসের ক্ষমতা দখল তো সংবিধান মোতাবেক হয়নি। চিফ জাস্টিসকে মানে সন্ত্রাসী করে, সেই মব ভায়োলেন্স করে চিফ জাস্টিসকে সরিয়ে দেওয়া হলো, জজ সাহেবকে সরিয়ে দিয়ে সেখানে যাদেরকে বসানো হলো, ওটাও তো সাংবিধানিক ভাবে সিদ্ধ না। অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টমেন্ট, সেটাও সাংবিধানিক ভাবে করা হয় নাই, কোনো নিয়ম নাই। তারপর আবার এই আইসিটি যে কোর্ট করা হয়েছে, সেটাও তো সংবিধান মোতাবেক করা হয়নি। তাহলে সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে, অফিসারদের বিরুদ্ধে তারা যখন ইস্যু করে, ওনারা সংবিধান মোতাবেক পদক্ষেপ নেবেন। এখানে সংবিধানটা কোথায়? সাংবিধানিক ভাবে পদক্ষেপ নেওয়া মানে কি এই সমস্ত অফিসারদেরকে একটা চরম অপমান, তার পরিবার পরিজন সবাই, তারা তো ভালো ভালো অফিসার, তাদের তো কর্মক্ষেত্রে কোন রকম অপবাদ ছিল না, কিন্তু তাদের আজকে ভিক্টিমাইজ করা হচ্ছে। প্রথমে আওয়ামী লীগ, সংখ্যালঘু সম্প্রদায়, পুলিশ হত্যা, পুলিশ ধ্বংস করে, এখন সেনা ধ্বংস করার কাজ লেগে গেছে। কেন? বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের আর্থসামাজিক উন্নতি সবকিছু তিল তিল করে ধ্বংস করে দিচ্ছে আওয়ামী লীগের মনোনীত নেতা কর্মী, যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, তাদের পরিবারের উপর অত্যাচার, মুক্তিযোদ্ধা, তাদের উপর অত্যাচার। আমাদের কথা বাদই দিলাম, আমাদের তো বারবার আঘাত আসে, আবার আল্লাহ কেমন করে যেন বাঁচিয়ে দেয়। সেই 21 আগস্ট গ্রেনেড হামলা, কোটলিপাড়া বোমা, চট্টগ্রামের শহরের গুলি, ঈশ্বরদী, পাবনা, সাতক্ষীরা, বাংলাদেশে যেখানে গেছি সেখানেই তো মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। কি জানি আল্লাহ বারবারই বাঁচিয়ে দিয়েছে। বাচ্চাচ্ছেন নিশ্চয়ই আল্লাহর একটা ইচ্ছা আছে। এই দেশটাকে আবার ধ্বংসের হাত থেকে আমাদের মুক্ত করতে হবে, জনগণের ভাগ্য পরিবর্তন করতে হবে। মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগের অগণ নেতা কর্মী হয়রানি করা হচ্ছে, গ্রেপ্তার করা, কারাগারে চরম নির্যাতন, আমাদের সমস্ত নারী কর্মীদের কাউকে এক গ্রুপ পাঠিয়ে দিয়েছে, রাজশাহীতে পাঠিয়ে দিয়েছে, সাধারণ কয়েদি দিয়ে তাদের উপরে পাশবিকতা, নানা রকম অত্যাচার করা হচ্ছে। হাত করা মুক্তিযোদ্ধা, তাদেরকে হাত করা বাধা দিয়ে নিয়ে আসা হয়। সাবেক প্রধান বিচারপতি, তার হাতে হাত করা। এটা যারা বাধা দিচ্ছেন না, তাদের ভবিষ্যৎটা একটু চিন্তা করেন। আর আজকে যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হলো, তাদের নাম তালিকা, এই তালিকা বাড়তে 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 বাড়তে, আর এই তালিকা হাঁটতে 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 ওয়াকার পর্যন্ত যে পৌঁছাবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? যতই তেল মারুক, তাবেদারি করুক, জামাত, বিএনপি আর ইউনূসকে চিনতে সময় লাগবে। কারণ আমি চিনছি, আমি জানি যে তারা কি জিনিস, আমি দেখেছি। যখন বলতাম অনেকেরই হাতে খাওয়া লাগতো, হ্যাঁ এরকম একটা ভালো মানুষের জন্য বলে। আরে যে মানুষটা আইন ভঙ্গ করে ৬,০০০ টাকা বেতনের একটা এমডি পদে চাকরি করতো গ্রামীণ ব্যাংকে, বিশ্বব্যাপী মিথ্যা ছড়িয়ে দিল ওই ব্যাংক তার নিজের হাতে করা, অথচ তখনও সে সরকারি বেতন নেয়। এবং আইনে আছে ৬০ বছর বয়স পর্যন্ত এমডি থাকতে পারে, যে সেখানে আইন ভঙ্গ করে ৭০-৭১ বছর বয়স পর্যন্ত থেকে গেল। আর সেখান থেকে তাকে সে মামলা করে হেরে যে ছেড়ে দিতে বাধ্য হলো, তখন সে পদ্মা সেতুর টাকা হিলারি ক্লিন্টনকে বলে, সেই জোলেনস্কি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট, তাকে দিয়ে তার শেষ সময়, বোর্ডে কোনো পাস হয়নি, পদ্মা সেতুর টাকা বন্ধ করে দিল। বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে যে সেতু আজকে অবদান রেখে যাচ্ছে, সেটা যারা বন্ধ করতে পারে, দেশের মানুষকে বঞ্চিত করতে পারে, সে কি ধরনের মানুষ হয় সেটা নিশ্চয়ই মানুষের চেনা উচিত ছিল, জানা উচিত ছিল। আমি যখন বলতাম সবাই একটু হাতে ঘা লাগতো, নোবেল প্রাইজ পেয়ে আছে। উনি শান্তির জন্য কি করছেন? গরিবের রক্ত চুষে খেয়েছেন, এখনো। তা আছে, আমি
সমস্ত নেতাকর্মীকে বলবো যে এত অত্যাচার নির্যাতনের পরেও আপনারা যে সাহস দেখাচ্ছেন, আমাদের আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী যে তারপরেও যে সাহস দিয়ে দাঁড়িয়েছেন, সব হারিয়েছেন, তারপরেও আপনারা রুখে দাঁড়িয়েছেন। আমি স্যালুট জানাই আপনাদের। গোপালগঞ্জে দেখেন, জীবনের মায়া করেনি, তারা কিন্তু ঠিকই প্রতিবাদ করেছে। জনতার শক্তি বড় শক্তি। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা প্রত্যেক ঘরে ঘরে আমাদের উন্নয়নের বার্তা পৌঁছে দেবেন, এবং এখন যে মানুষের জীবন ক্ষতিটা করে ফেললো, সেটা কিভাবে আমরা উন্নত করতে পারি, তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি, তাদের জীবন মান নিশ্চিত করা, তাদের জীবনের নিরাপত্তা আমরা কিভাবে দিতে পারি, কিভাবে আমাদের উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে পারি, বাংলাদেশ ওই উন্নয়নশীল দেশ হিসেবে উন্নত হয়ে আমরা 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো, সেই যে প্রেক্ষিত পরিকল্পনা, সেটার জন্য আমরা বাস্তবায়ন করতে পারি, জাতিসংঘের SDG যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেই দিকে লক্ষ্য রেখেই আপনারা সবাই কাজ করবেন, সেটা আমি আহ্বান জানাচ্ছি। যার যা কিছু আছে সেই নিয়ে প্রস্তুত হন এবং এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এখন রুখে দাঁড়ানোর সময় হয়ে এসেছে। আমাদের ওই সেনা কর্মকর্তা, সমস্ত অফিসারগুলিকে যে অপমান করা হচ্ছে, আমরা তাদের তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, এবং আমি অবাক হয়ে যাই যে কিভাবে এদেরকে আইনের হাতে তুলে দেবে। কোথায় আইন? দেশে কোনো আইনের শাসন নাই, সরকার অবৈধ, তাদের সমস্ত কার্যক্রম অবৈধ। তাদের কাছে কেন এদেরকে দিতে হবে? যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশে 1 নম্বরে ছিল, আজ 3 নম্বরে পৌঁছে গেছে। কি উন্নতি করেছে ইউনূস? কাজে এর হাত থেকে আমার দেশ ও জাতিকে রক্ষা করার জন্য জনগণের প্রতি আমাদের দায়বদ্ধ আছে। কিন্তু উড়ে এসে জুড়ে যারা ক্ষমতা বসে, তাদের কোনো দায়বদ্ধতা নাই। আসছে লুট করতে, লুট করে যাবে। দেখেন না, 2-4 মাসের মধ্যে সব একেবারে ফুলে ফেপে নাদুস নুদুস টাকা পয়সা, 1000 টাকার মালিক হয়ে, দামি জুতা, দামি ড্রেস, দামি পরে, আবার বসে থেকে ঠ্যাং ঝুলে জুতাও দেখায়, দামি গাড়ি ছাড়া চলতে পারে না। আমরা তো তা করিনি, সাধারণ মানুষ সাথে থেকেছি। সবাইকে আমি এটুকু বলবো যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এই অন্যায় অবিচারের হাত থেকে মুক্ত করতে হবে, এবং যারা আপনাদের ঘর বাড়ি জ্বালিয়েছে, অত্যাচার করে, তাদের প্রত্যেকের চেহারা ভুলে যাবেন না, সব মনে রাখেন, এবং যখন যেভাবে পারবেন তাদের ঠিক মতো শিক্ষা দিতে হবে। এদেরকে শিক্ষা দিতেই হবে, দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে। এটাই প্রতিজ্ঞা যে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ এগিয়ে যাবে, উন্নত সমৃদ্ধ হবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আজকে নওগাঁ 2, পত্নীতলা এবং গামুইরহাট সংসদীয় আসনে মাননীয় প্রধানমন্ত্রী যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছেন, আমরা সবাই মিলে